আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ের এমসিকিউ শর্টকাট সাজেশন নিয়ে আলোচনা করব। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে কিন্তু অনেক টপিক আছে, কিন্তু সে সমস্ত টপিকগুলো থেকে আসলে কোশ্চেন আসে না। পার্টিকুলার কিছু টপিক আছে, সেখান থেকে কিন্তু প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউগুলো করে থাকে। তো আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি কিন্তু এই টপিকগুলো লিখেছি, এবং এই টপিকগুলো থেকে কী টাইপের কোশ্চেন আসে এবং কিভাবে আসে সেগুলো আমি বলে দেবো ভিডিওতে। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 প্রথম টাইপ লিখেছি। দেখো যে কে এবং আর এর যে একক ও মাত্রা। কে আর এর একক মাত্রা বলতে বোঝাচ্ছি, কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এই বোল্টজম্যান ধ্রুবক রিলেটেড ম্যাথ কখন করা হয়? যখন গতিশক্তি বের করা হয়। তোমরা হয়তো জানো যে গতিশক্তি বের করার জন্য আমাদের কিন্তু বোল্টজম্যান ধ্রুবকটা লাগে। তো 3/2 KT তোমরা সূত্র পড়েছো, 3/2 KT। আর যখন আমরা আর ব্যবহার করি তখন আমরা পড়ি 3/2 nRT, রাইট? তো এই যে কে, এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তো বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু কত বা বোল্টজম্যান ধ্রুবকের একক কত, এই জিনিসগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে। বোল্টজম্যান ধ্রুবকের একক হচ্ছে কি? জুল পার কেলভিন। তারপরে আর এর একক তোমরা জানো যে জুল পার কেলভিন পার মোল। এবং আর বলতে আসলে কি বোঝায়? আর দ্বারা ডিনোট করে কাজ। বুঝতে পারছো বিষয়টা? তোমরা আর এর তাৎপর্য পড়ার সময় কিন্তু এই জিনিসগুলো দেখেছো, রাইট? তো এই জিনিসগুলো পড়তে হবে, যে একক মাত্রাগুলো একটু পড়ে রাখতে হবে, এবং এটার দ্বারা আসলে কি ডিফাইন করে এগুলো পড়ে রাখতে হবে। এর পরবর্তী দেখো লিখেছি যে এসএটিপিতে তাপমাত্রা, চাপ, আয়তন, গলনাঙ্ক। অর্থাৎ এসএটিপি বলতে হচ্ছে এসটিপি বোঝাচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর এসএটিপি বলতে বোঝাচ্ছে কি তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এই যে প্রমাণ তাপমাত্রায় তোমার হচ্ছে যে প্রমাণ তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত, কোনো গ্যাসের চাপ কত, এবং প্রমাণ তাপমাত্রা কত বা প্রমাণ তাপমাত্রায় গলনাঙ্ক কত বা স্ফুটনাঙ্ক কত, এই রিলেটেড কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এসে থাকে। বুঝতে পারছো? কাজে তোমাদের পড়তে হবে কি? প্রথম যেটা বললাম, কে এবং আর এর একক মাত্রা, এবং এসটিপিতে বা এসএটিপিতে আয়তন কত হয়, চাপ কত হয়, ঘনমাত্রা কত হয়, বা এসএটিপিতে তোমার হচ্ছে যে আয়তনের একক কেমন হয়, কীভাবে হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এসআই পদ্ধতি আছে, সিজিএস পদ্ধতিতে একক কেমন, এই জিনিসগুলো পড়ে রাখতে হবে। আচ্ছা, এবার টাইপ 2 লিখেছি চার্লস বয়েল রেনোর সূত্রের গ্রাফ ও ম্যাথ। জেনারেল ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে ম্যাথ দেয় না, আর যদি দিয়েও থাকে তাহলে সেগুলো খুবই সহজ হয়। যেরকম চার্লসের সূত্রে তোমার বললো যে ভি বাড়লে তোমার তাপমাত্রা কেমন পরিবর্তন হবে, বা ভিটা আমি দ্বিগুণ করলে তাপমাত্রা কত গুণ পরিবর্তিত হবে। মানে খুবই ইজি ম্যাথ, যেগুলো তুমি আসলে না করলেও পারবা, খুবই ইজি। কেমিস্ট্রি ম্যাথের জন্য এক্সট্রা প্রিপারেশন নেওয়ার দরকার নেই, তুমি মূল বইটা পড়লে আমি বুঝতে পারবো, এই সূত্রের ভিতর থেকে সহজ জিনিসপত্র দিবে। এবং চার্লসের সূত্রের গ্রাফটা কেমন হয়, বয়েলের সূত্রের গ্রাফ কেমন হয়। তোমরা বয়েলের সূত্রে কিন্তু 3 রকম গ্রাফ পড়েছো, তো এই গ্রাফগুলো কিন্তু পড়ে রাখতে হবে। যে বলবে নিচের কোন গ্রাফটি সঠিক, কোনটি সঠিক নয়, নিচের কোন গ্রাফটি দ্বারা কোন সূত্র ডিনোট করে, এইগুলো কিন্তু পড়ে রাখতে হবে। বুঝতে পারছো? তারপরে এর সূত্র এবং বললাম যে রিলেটেড ম্যাথ এবং গ্রাফ পড়ে রাখতে হবে। এবং আরেকটা জিনিস পড়ে রাখতে হবে যে পিভি = nRT, আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে অনেক সময় চাইতে পারে যে তোমার হচ্ছে বললো যে তুমি গ্যাসের ঘনত্ব পাবা কোন ইকুয়েশন থেকে, গ্যাসের ঘনত্ব পাওয়া যায় কোন ইকুয়েশন থেকে। তখন তুমি বলবা কি যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। কারণ এই যে গ্যাসের ঘনত্ব পাওয়া যায় কীভাবে? তুমি যদি এই যে এনটাকে ভাঙো তাহলে কী হয়? W/m হয়। এবার তুমি যদি W আর এই যে ভিটা তুমি নিচে নিয়ে আসো, তাহলে কিন্তু ঘনত্ব পাওয়া যাচ্ছে, রাইট? তো এই ইকুয়েশন থেকে কী পাওয়া যেতে পারে তোমরা জানো, সেটা হচ্ছে ঘনত্ব পাওয়া যেতে পারে। এই ইকুয়েশন থেকে চার্লসের সূত্র পাওয়া যেতে পারে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে বয়েলের সূত্র পাওয়া যেতে পারে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে তোমার CRMS বেগ পাওয়া যেতে পারে। কাজেই যেহেতু এখান থেকে এতগুলো ইকুয়েশন পাওয়া যেতে পারে, তোমার পড়ে রাখতে হবে চার্লসের সূত্র কোন ইকুয়েশন থেকে পাওয়া যেতে পারে? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। বয়েলের সূত্র আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। কারণ চার্লস এবং বয়েল অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে যারা, তাদেরকে আসলে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়। এছাড়া বাইরে আসতে পারে কি? ঘনত্ব পাওয়া যেতে পারে কোন ইকুয়েশন থেকে? তুমি বলবা কি? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। বুঝতে পারছো? সো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, এরপরে দেখো টাইপ 3 যেটা লিখেছে, দেখো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। তো আদর্শ ও বাস্তব গ্যাস থেকে আসলে জেনারেলি কী টাইপের কোশ্চেন হয় এমসিকিউতে? তো এখানে লিখেছে দেখো গ্যাসের বিচ্যুতি। মানে বলতে পারে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি, বা কী কন্ডিশন অ্যাপ্লাই করলে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসে পরিণত হয়, এবং বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে কীভাবে পরিবর্তিত হতে পারে, কী কন্ডিশন অ্যাপ্লাই করলে, এই জিনিসগুলো কিন্তু পড়ে রাখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এরপরে দেখো স্বীকার্য সমূহ। তো তোমরা জানো যে গ্যাসের আসলে আদর্শ গ্যাসের 14টা স্বীকার্য আছে। তো মেইনলি এইটা বেশি আসে,
যে গতিশক্তি, আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ কেমন হবে, তাপমাত্রা বাড়লে কিন্তু গতিশক্তির পরিমাণ বেড়ে যাবে। এখানে দেখো যে সমানুপাতিক সম্পর্ক। এবং তোমরা জানো যে আদর্শ গ্যাসের কণাগুলো ছোটাছুটি করে, কাজেই এরা কিন্তু আসলে এদের ভিতরে কোনো বিভব শক্তি নাই, ঠিক আছে। বিভব শক্তি মানে কি, কোনো একটা জায়গায় স্থির থাকে কণাগুলো, সেটাকে আমরা বিভব শক্তি বলি। তো আদর্শ গ্যাসের কণাগুলোর মোট শক্তি আসলে তার কি গতিশক্তি, এখানে কোনো বিভব শক্তি নাই আসলে, তোমরা হয়তো জানো জিনিসটা। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো পড়ে রাখতে পারো। তারপরে কি যে আদর্শ গ্যাসের কণাগুলো যত বেশি মানে ছোটাছুটি করবে তত তার বেগ বেশি হবে এবং সেক্ষেত্রে গতিশক্তি তত বেশি হবে। সো এই যে এই টাইপের কোশ্চেনগুলো আসলে এসে থাকে, বুঝতে পারছো বিষয়টা, একটার সাথে আর একটা সম্পর্ক। আচ্ছা, এরপরে তোমার অনেক সময় বলে কি যে আদর্শ গ্যাস কোনটি বেশি পরিমাণে বিচ্যুত হবে, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসে পরিণত হবে, কিন্তু কোন গ্যাসটা বেশি বিচ্যুত হবে। তো জেনারেলি তোমরা জানো যে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো কি বাস্তব গ্যাস এবং সেগুলো কি আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়। এবং কোনটা বেশি বিচ্যুত হয়, যেটার ভর বেশি, যেটার ভর বেশি সেটা বিচ্যুত হয়। যেমন আমি যদি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, তাহলে ডেফিনেটলি তুমি বলবো কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের ভর 44, অক্সিজেনের ভর 32, কাজে তুমি বলবো কার্বন ডাইঅক্সাইড বেশি বিচ্যুত হয়। তাহলে তোমার কোশ্চেন দিতে পারে যে কোন গ্যাসটি বেশি বিচ্যুত হয়, যার ভর বেশি সেটা কি বেশি বিচ্যুত হয়। কিন্তু একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে কি অ্যামোনিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি, তারপরেও কিন্তু এখানে আমি বলেছি কি যে বেশি বিচ্যুত হবে অ্যামোনিয়া। তো এই জিনিসটা একটু ব্যতিক্রম আর কি, এটা পড়ে রাখতে হবে, এক্সেপশনাল একটাই আছে, এবং বাকি যেগুলো আছে তুমি সেগুলো পারবা, ঠিক আছে। তো এই জিনিসগুলো পড়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো টাইপ 4 লিখেছি ব্যাপন ও অনুব্যাপন। তো ব্যাপন অনুব্যাপন থেকে আসলে কীরকম আসতে পারে, ব্যাপন অনুব্যাপন থেকে আসলে ক্রমও আসতে পারে, অর্থাৎ কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, কোন গ্যাসটির ব্যাপন হার কম। তোমরা জানো যে আণবিক ভর বেশি হলে কি, আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কমে যায়, রাইট। কারণ কি, যত ভর বেশি হবে তার চলাচল করতে তত কষ্ট হবে, এই জন্য তার কী হয়ে যাবে, তোমার ব্যাপন পরিমাণটা কমে যাবে। কাজে এই জিনিসগুলো পড়তে হবে যে যার ব্যাপন কম বেশি হতে পারে, কোনটার কম বেশি এটা দেখতে হবে, ঠিক আছে, যার ভর বেশি, এই জিনিসগুলো এখান থেকে পড়ে রাখতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, এবার টাইপ 5 বলেছে দেখো নাইট্রোজেন ফিক্সেশন। এই ক্ষেত্রে আসলে যে ধরনের জিনিসগুলো আসে সেটা হচ্ছে দেখো যে উদ্ভিদ আসলে নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ায় উদ্ভিদ কোন আয়ন হিসেবে শোষিত হয়। অর্থাৎ যখন এদের নাইট্রোজেন ফিক্সেশনের সময় আসলে কী হয়, যখন বিদ্যুৎ চমকায় তখন আসলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উৎপন্ন হয়। তোমরা জানো যে বাতাসে নাইট্রোজেন অক্সিজেন আছে, কিন্তু পরস্পর মেশে না এরা, তাই না। একটা কেমন না অদ্ভুত না, যে একই সাথে আছে বাতাসে নাইট্রোজেন অক্সিজেন, কিন্তু তারা মেশে না। যদি মিশতো তাহলে কিন্তু একটা গ্যাস সৃষ্টি হতো, যে গ্যাসটা নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু মেশে না। কিন্তু কখন মেশে, যখন বৃষ্টি হয়, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, যখন বৃষ্টি বা আকাশে বিদ্যুৎ চমকায় তখন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন হয়, এবং কেবলমাত্র তখনই নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে তোমার যে অ্যাসিড উৎপন্ন হয়, সেই অ্যাসিড মাটিতে আসে, মাটিতে এসে লবণ হিসেবে শোষিত হয়। এবং যখন মাটিতে এসে লবণ হিসেবে শোষিত হয়, মানে যখন মাটিতে আসে তখন উদ্ভিদের যে কণাগুলো তখন এটা লবণ হিসেবে শোষিত হয়, এবং এইভাবে গাছ বড় হয়। বৃষ্টির সময় এভাবে এই রিয়াকশনগুলো চলতে থাকে, নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ায় কি গাছটা বাড়তে থাকে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু বইটা একবার আসছিল রিটেনে আর কি, থিওরিটিক্যাল কোশ্চেন আসছিল। তো এই হচ্ছে ব্যাপার আর কি, নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়ায় উদ্ভিদ কোন আয়নগুলো শোষণ করে, যে আসলে ক্যাটায়ন, অ্যানায়ন কিছু আয়ন থাকে, উদ্ভিদ কোন আয়নগুলো শোষণ করে। তো এইটা আর কি ব্যাপারে এই জিনিসগুলো একটু পড়ে রাখতে হবে, নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়াটা ভালো করে পড়ে রাখবা, কারণ এটা রিটেনের জন্য আসতে পারে। এরপর লিখেছি দেখো টাইপ 6 লিখেছি ওজোন স্তর ও সিএফসির নামকরণ। ওজোন স্তরের যে বিষয়গুলো তোমরা একটু পড়ে রাখবা, ওজোন স্তরের টপিক সম্পর্কে যা আছে বইয়ে সেগুলো পড়ে রাখবা। সিএফসির নামকরণ তোমরা হয়তো পড়েছো, তো সিএফসির নামকরণটা পড়ে রাখবা, ওজোন স্তর এবং সিএফসির নামকরণ রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো একটু পড়ে রাখবা। এরপরে দেখো গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অম্লক্ষার তত্ত্ব, স্পেশালি লুইস অ্যাসিড। অম্লক্ষার তত্ত্ব আসলে তিনটা আছে, একটা হচ্ছে আর্হেনিয়াস তত্ত্ব, একটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি মতবাদ, আর একটা হচ্ছে তোমার লুইস মতবাদ। তো এই তিনটা মতবাদের ভিতরে লুইস মতবাদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে আর্হেনিয়াস বলেছিল যে জলীয় দ্রবণে যেটি বেশি পরিমাণে H+ দেয় সেটা অ্যাসিড, যেটা বেশি পরিমাণে OH দেয় সেটা ক্ষার। আবার ব্রনস্টেড-লাউরি বলতেছে কি, যে সমস্ত যৌগ থেকে আসলে প্রোটন সরাতে পারে সেটা অ্যাসিড, আর যে সমস্ত যৌগ প্রোটন নিতে পারে সেটা ক্ষার। আর লুইস অ্যাসিড বলতেছে কি, যার মুক্ততল ইলেকট্রন আছে এবং সে কি শনির বন্ধনে গঠন করতে পারে সে হয় ক্ষার, আর যে গ্রহণ করে সে হয় অ্যাসিড। তো এই জিনিসগুলো একটু পড়ে রাখতে হবে। এবং লুইস অ্যাসিডের মতে এরকম বলতে পারে যে আসলে নিচের কোন বিক্রিয়াটি অনুবন্ধী অম্ল বা ক্ষার, নিচের কোন রাশিটি বা নিচের কোন বিক্রিয়াটি অনুবন্ধী অম্ল বা ক্ষার। তো শর্টকাট একটা ওয়ে আছে, যদি চার্জ থাকে, যে যৌগগুলোর যে রিয়াকশনটা দেওয়া থাকবে ওই যৌগের ভিতরে দেখবা যে কোনটা চার্জ আছে, যদি চার্জ থাকে তাহলে সেটা হবে অম্লক্ষার, আর যদি না হয় তাহলে সেটা অনুবন্ধী অম্লক্ষার হবে না।
সো এই হচ্ছে ব্যাপার আর কি। আর এবার পরে দেখো টাইপ 8 লিখেছি, দেখো টাইপ 8 হচ্ছে আর্সেনিকের দূষণ ও কারণ। তো আর্সেনিকের দূষণ ও কারণ আছে, এগুলো পড়তে হবে। এছাড়া আরও অনেক অনেক অন্যান্য কারণ আছে, ক্যাডমিয়াম ধাতু আছে, তারপরে তোমার প্যারাডিয়াম আছে, এছাড়া অনেক অনেক ধাতুর প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, কিন্তু ওইগুলো পড়া লাগবে না, ঠিক আছে। আমি জাস্ট বলতেছি ওখান থেকে জাস্ট আর্সেনিকের পরিমাণটা পড়ো। তাহলে আরেকবার একটু রিভিউ করে দেখো, তোমার আরের একক, এসটিপিতে তাপমাত্রা, আয়তন, এগুলো পড়তে হবে। সালফ বয়েল রেনো সূত্রের কিছু ম্যাথ হালকা পাতলা, যেগুলো আর কি আয়তন দ্বিগুণ করলে এটা দ্বিগুণ হবে, ওটা চাপ দ্বিগুণ করলে এটা কত গুণ হবে, এই টাইপের আর কি, খুবই সহজ ম্যাথ। আর আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কী কী পাওয়া যেতে পারে সেইগুলো, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, আর বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ কি, ঠিক আছে। তারপরে শিকার ধরে এই জিনিসটা পড়ে রাখতে হবে। আর কোনটা বেশি পরিমাণে বিচ্যুত হয়, যার ভর বেশি, যেটা বললাম আর কি। আর ব্যাপন অনুব্যাপন, যেটা ক্রোমো আর কি। আর নাইট্রোজেন ফিক্সেশন তো বললামই। তো এই যে অল্প কিছু টপিক কিন্তু আমি বলে দিয়েছি, এবং এখান থেকে কী ক্যাটাগরি কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু বলে দিয়েছি। এর বাইরে তোমার পড়ার দরকার নাই, তুমি এমসিকিউ এর জন্য জাস্ট এই টপিকগুলো ভালো করে পড়ো, আমার মনে হয় এতে পড়লে হয়ে যাবে। যদি কোশ্চেন আসে এ অধ্যায় থেকে, তাহলে এই টপিকের ভিতর থেকে আসবে আমার বিশ্বাস। তো এই হচ্ছে ব্যাপার। তো সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে আসলে এমসিকিউ শর্ট সাজেশনটা তোমাদের দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই শর্ট সাজেশনের আলোকে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এর পরবর্তীতে আমি অন্য অধ্যায়ের আর কি শর্ট সাজেশন আলোচনা করব। তোমরা মামুস স্কুলের সাথেই থেকো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার এই ভিডিওটা যদি তোমার একটু ভালো লেগে থাকে, তাহলে অ্যাটলিস্ট তোমার দুজন ফ্রেন্ডকে শেয়ার করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।